আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 9 অর্থাৎ এর আগে যে আমরা টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করেছিলাম, সেগুলোর সমন্বিত এমসিকিউ গুলো আমাদের আজকের এই পর্বে থাকবে। অর্থাৎ বহুপদী টাইপের যেই এমসিকিউ গুলো একাধিক অপশন সঠিক হইতে পারে। একটা প্রশ্নের একাধিক অপশন সঠিক হইতে পারে। তো এখানে আমাদের সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতেছি 151 নাম্বার প্রশ্ন। এখানে বলা হলো 125 এর সাধারণ লগের পূর্ণক 2। 125 এর সাধারণ লগের পূর্ণক 2, সাধারণ লগের অংশক 0.09691 এবং 5 ভিত্তিক লগ 3। তো তিনটা অপশন আছে, কোনটা কোনটা সঠিক আমরা এখন সেটা খুঁজে বের করব। যদি আমরা 125 এর লগ করি, অর্থাৎ লগ 125, তখন আমরা দেখব রেজাল্টটা কত আসে। তো চলুন আমরা এখানে একটু দেখাই। আমি এটা নোটের মধ্যে লিখে দেখাই। নোটের মধ্যে লগ 125, এখন ক্যালকুলেটর নেই। 125 তার আমরা লগের মান নির্ণয় করব। এই যে লগ, লগ 125 2.09691, আরও অনেক অনেক অনেক। তো মনে রাখতে হবে যে আমরা যখন একটা সংখ্যার লগ নির্ণয় করলাম, তো লগের ক্ষেত্রে যদি দশমিকের আগের মানটা ধনাত্মক আসে, তাহলে আর কোনো ভেজাল নাই, আর কোনো বাড়তি কাজ করতে হবে না, ব্যাস আমরা ফলাফল পেয়ে গেছি। কি ফলাফল? দশমিকের আগের যেই সংখ্যাটা সেটা হচ্ছে পূর্ণক, আর দশমিক থেকে আরম্ভ করে পরের যে পুরো অংশটা এটা হচ্ছে অংশক। আমি আবারও বলি, আমাদেরকে যখন কোনো একটা সংখ্যার পূর্ণক অংশক বের করতে বলে, তো আমরা এখন তার লগের মান নির্ণয় করব। ওই সংখ্যাটার লগের মান নির্ণয় করব। লগ 125, এটার লগের মান যখন বের করলাম 2.0969100, এটা চলতেছে চলতেছে চলতেছে। তো যদি আমরা দেখতে পাই ফলাফলটা ধনাত্মক বের হইছে, তাহলে আমাদেরকে আর বাড়তি কোনো কাজ করতে হয় না। যদি ফলাফলটা ঋণাত্মকে আসে, তখন একটু বাড়তি কাজ করতে হয়। এটা আমাদের পরবর্তী কোনো একটা প্রশ্নে আসবে, তখন আমরা সেটার ব্যাখ্যা দিব না। তো যেহেতু ধনাত্মক আসছে, বাড়তি কোনো কাজ করতে হবে না। তখন পূর্ণক কোনটা, অংশক কোনটা? দশমিকের আগে যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে পূর্ণক, আর দশমিক থেকে আরম্ভ করে পরের যে অংশটা সেটা হচ্ছে অংশক। তাহলে আমরা বলতে পারি পূর্ণক হচ্ছে 2 আর অংশক হচ্ছে দশমিক, অর্থাৎ 0.0969100, এই পরবর্তী পুরো অংশটা। তাহলে আমরা এখন এখানের মধ্যে যদি একটু তাকাই, তাহলে লগের পূর্ণক 2, তাহলে এটা সঠিক। সাধারণ লগের অংশক 0.09691, এটাই কি বের হয়েছে এখানের মধ্যে? 0.09691, এই যে 09691, এটাই তো, তাই না? ওকে, ফাইন। তাহলে আমরা বলতে পারি যে সাধারণ লগের পূর্ণক 2, 125-এর সাধারণ লগের পূর্ণক 2, সাধারণ লগের অংশক 0.09691। ওকে, এবার বলছে 125-এর 5 ভিত্তিক লগ হলো 3। 125-এর 5 ভিত্তিক লগ হলো 3, অর্থাৎ একটা লগ তার ভিত্তি হিসাবে আমরা 5 বসাবো। এই যে 5 ভিত্তিক, অর্থাৎ লগের ভিত্তি হিসাবে 5 বসাবো। তাহলে 125 এখানে আর্গুমেন্টের এখানে বসবে। 125-এর 5 ভিত্তিক লগ, তাহলে লগ 5 বেস 125, এটার ফলাফলটা কত আসে দেখেন। লগ 5 বেস 125-কে লেখা যায় 5 কিউব। 125-কে কত লেখা যায়? 5 কিউব। তখন এই কিউবটা সামনে চলে আসবে, এই কিউবটা সামনে চলে আসবে, অর্থাৎ 3 × 1, এই 3টা সামনে চলে আসবে, আর লগ 5 বেস 5 এর মান 1। তাহলে আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে 3। তাহলে 125-এর 5 ভিত্তিক লগ হলো 3, এটা সঠিক। তাহলে আমরা দেখলাম তিনোটা অপশনই এখানে সঠিক, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা 152 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 152 নাম্বার প্রশ্নে কি বলছে? সূচকের ক্ষেত্রে ab হোল টু দি পাওয়ার m, তখন এই mটা a এর উপরেও যাবে, b এর উপরেও যাবে, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। ওকে, এটা সঠিক। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, হ্যাঁ এটা সঠিক। তবে এটা কখন? যখন a এর মান শূন্যর সমান না, a এর মান শূন্যর সমান না, তখন এটা সঠিক। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ a এর মান শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হবে, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, ঠিক আছে, এটা সঠিক। এবার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো আমরা জানি যে যখন ভিত্তি একই থাকে, মাঝখানে ভাগচিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, তাহলে এটা হওয়ার কথা a টু দি পাওয়ার m মাইনাস n।
যখন ভিত্তি একই থাকে এবং মাঝখানে ভাগচিহ্ন তখন উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে এ টু দি পাওয়ার m মাইনাস n হওয়ার কথা, কিন্তু তারা এটা কি দিল? এটা হয় নাই, এটা হয় নাই, তাহলে এটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 152 সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। তো 153 নম্বর প্রশ্নে বলছে সূচক ও লগারিদমের ক্ষেত্রে তিনটা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক আমাদেরকে খুঁজে বের করতে হবে। এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, এটা সঠিক। কেন? কারণ এ টু দি পাওয়ার মাইনাস এন যখন পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকে তখন একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। পাওয়ারের মধ্যে যখন মাইনাস চিহ্ন থাকে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। এবার ওই পাওয়ারের মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে। যদি এ টু দি পাওয়ার -7 থাকতো তো পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিয়ে দেবো। এবার মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। তাহলে আমরা বলতে পারি 1 নাম্বার তথ্যটা সঠিক। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n মাইনাস m। আপনারা ভাবতে পারেন স্যার আমরা তো জানি যে ভিত্তি যদি একই হয় মাঝখানে ভাগচিহ্ন থাকে তাহলে তো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়, কিন্তু এখানে কি লিখলো? ঘটনা হচ্ছে পাশে একটা শর্ত দেওয়া আছে যে এই ঘটনাটা কখন ঘটবে। পাশে শর্ত দেওয়া আছে যখন n m এর চাইতে বড় হয়, যখন n m এর চাইতে বড় হয়, অর্থাৎ নিচের পাওয়ারটা দেখেন, এই দেখেন উপরে পাওয়ার m আর নিচে পাওয়ার n, উপরের পাওয়ারের চাইতে নিচের পাওয়ারটা যদি বড় হয় তখন এই ঘটনাটা ঘটে। আসলে আমি একটু প্রমাণ সহকারে দেখাই। যদি আমি লিখি a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, তখন আমি ঠিকই লিখতাম a টু দি পাওয়ার 7 মাইনাস 5। কিন্তু যদি এইরকম হয় যে a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7, উপরের পাওয়ারটা ছোট নিচের পাওয়ারটা বড়, যদি এমনটা ঘটে তাহলে তখন কি হবে? আমরা নর্মালি যেটা জানি যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। ওকে ফাইন, তাহলে হইলো ওই নিয়ম অনুযায়ী হইলো। তাহলে কি হবে? a টু দি পাওয়ার -2, আর a টু দি পাওয়ার -2 মানে কি 1/a স্কয়ার, 1/a স্কয়ার, ঠিক কিনা? তো এত কিছু না ঘুরাইয়া যদি আমরা একবারে এটা মনে রাখি যে যদি নিচের পাওয়ারটা বড় থাকে, যদি যদি নিচের পাওয়ারটা বড় থাকে তাহলে 1/a টু দি পাওয়ার n মাইনাস m, 1/a টু দি পাওয়ার n মাইনাস m। দেখেন তো ফলাফলটা তখন কত বের হয়? সেটা হচ্ছে 1/a টু দি পাওয়ার n এর মান কত 7 মাইনাস m এর মান কত 5, তাহলে কি হয়ে যাবে 1/a স্কয়ার। তো এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে যদি নিচের পাওয়ারটা বড় থাকে, যদি নিচের পাওয়ারটা বড় থাকে তখন আমরা ডাইরেক্ট লিখে ফেলবো 1/a টু দি পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ উপরের পাওয়ার। ঠিক আছে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n মাইনাস m। ক্লিয়ার? যখন নিচের পাওয়ারটা বড় থাকবে তখন। আর যদি উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার ছোট তখন আমরা সবসময় যেটা মনে রাখি সেটাই। ওকে, তাহলে আমরা এখানেও এটা সঠিক, এখানে এটা সঠিক, কারণ তারা বলে দিছে n বড় m ছোট, তাহলে তো এটা ঠিক আছে। এবার log 3 ইন্টু 4 ইকুয়াল টু log 3 মাইনাস log 4। দেখেন লগের মধ্যে যখন আর্গুমেন্ট, লগের মধ্যে যখন আর্গুমেন্টের মধ্যে গুণাকারে থাকে, লগের মধ্যে যারা আর্গুমেন্টের মধ্যে যারা আছে, লগের আর্গুমেন্টের মধ্যে যারা আছে তারা যদি গুণ আকারে থাকে তখন তাদেরকে আলাদা আলাদা করে লেখা যায়, তবে তখন প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ log 3 প্লাস log 4, কিন্তু তারা তো মাইনাস চিহ্ন দিছে, এটা হয় নাই, এটা হয় নাই। কারণ লগের আর্গুমেন্টে থাকা চলক বা সংখ্যা তারা যদি গুণ আকারে থাকে তখন তাদেরকে আলাদা আলাদা করে লেখা যায়, তবে তখন প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। মাইনাস চিহ্ন কখন হয়? যদি ভাগ আকারে থাকতো। এটা কখন হইতো? যদি এমন হইতো যে log 3 ডিভাইডেড বাই 4, log 3 ডিভাইডেড বাই 4, তখন আমরা লিখতাম log 3 মাইনাস log 4। ঠিক আছে, তো যখন আর্গুমেন্টের মধ্যে সংখ্যাগুলো ভাগ আকারে থাকে তখন বিয়োগ, আর যখন আর্গুমেন্টের মধ্যে সংখ্যাগুলো গুণ আকারে থাকে তখন যোগ। তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা দেখতেছি এখানে গুণ, তাহলে তো এখানে যোগ হওয়ার কথা, কিন্তু এখানে বিয়োগ দিছে, তার মানে এটা সঠিক না, তার মানে এটা সঠিক না। ঠিক আছে, এটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 154 নম্বর প্রশ্নে চলে যাই। চলেন 154 নম্বর প্রশ্ন। এখানে বলছে a বিলংস টু r হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন a নট ইকুয়াল টু 0। তথ্যটা সঠিক, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তবে শর্ত কি a এর মানটা যেন 0 না হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা কিন্তু না,
এটা কিন্তু না, এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, তখন a টু দি পাওয়ার 0 এর মান 1 হবে। তাহলে 1 নাম্বার তথ্যটা এটা সঠিক। 2 নাম্বার, a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a। আপনারা ইতিমধ্যে জানেন যে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা 1 দিতে হয়, ভাগ চিহ্ন দিতে হয়, ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে, তাহলে এটাও সঠিক। এবার a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার মাইনাস ইন্টু মাইনাস n, এটা কি সঠিক কিনা, এটা কি সঠিক কিনা একটু খেয়াল করেন। a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার মাইনাস ইন্টু মাইনাস n। দেখেন আমি যদি এটা একটু ঢেকে রাখি, এটার দিকে যদি একটু তাকাই, এটা যেই অবস্থাতে আছে 1/ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তার মানে n, মাইনাসে মাইনাসে প্লাস, তার পাশে n। তো 1/a টু দি পাওয়ার n মানে হলো a টু দি পাওয়ার মাইনাস n, 1/a টু দি পাওয়ার n মানে হলো a টু দি পাওয়ার মাইনাস n। কিন্তু এইটা আর এটা কি এক জিনিস বলেন? ওটা a টু দি পাওয়ার মাইনাস n আর এটা a টু দি পাওয়ার n, দুটো তো এক জিনিস না। তার মানে a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার মাইনাস ইন্টু মাইনাস n, এটা সঠিক না, এটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। এখন আমরা চলে যাব 155 নাম্বার প্রশ্নে। তো 155 নাম্বার প্রশ্নে কি বললো? 155 নাম্বার প্রশ্নে বললো p টু দি পাওয়ার m ইকুয়াল টু q টু দি পাওয়ার m হলে p ইকুয়াল টু q হবে যখন এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হলে ওইটা ঠিক থাকবে। একটু বোঝার চেষ্টা করি। p টু দি পাওয়ার m ইকুয়াল টু q টু দি পাওয়ার m, এটার এটা সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা p এটা q, পাওয়ার দুইটার মধ্যে একই, দেখেন দুইটার মধ্যে পাওয়ার একই, m m m m, তার মানে একই পাওয়ার। কিন্তু এটা p এটা q, দুইটার মধ্যে চেহারাগত কিন্তু পরিবর্তন আছে, তাই না? এটা p এটা q, যদি একই হইতো সরাসরি যদি এক হইতো তো এটাও p এটাও p হইতো, অথবা এটা q এটাও q হইতো। চেহারাগত দিক দিয়ে পরিবর্তন আছে, পাওয়ার একই কিন্তু ভিত্তিটা চেহারাগতভাবে ভিন্নতা আছে। কিন্তু তারা বলতেছে ভিত্তিটা চেহারাগতভাবে ভিন্ন থাকলেও তারা সমান হবে। এই যে ভিত্তি আর এই যে ভিত্তি চেহারাগতভাবে ভিন্নতা থাকলেও তারা সমান হবে কখন? এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হলে ওইটা ঠিক থাকবে। p টু দি পাওয়ার m ইকুয়াল টু q টু দি পাওয়ার m। আসেন এখন আমি এটা একদম লিখে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, p টু দি পাওয়ার m ইকুয়াল টু q টু দি পাওয়ার m। যেহেতু পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ারকে যদি আমরা বাদ দেই তাহলে p ইকুয়াল টু q। তবে এই ঘটনাটা কখন ঘটে, এটা কখন ঘটে দেখেন আমি একটু সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমি লিখলাম 4 স্কয়ার, লিখলাম আমি লিখলাম √16 হোল স্কয়ার লিখলাম। খেয়াল করে দেখেন, একটু 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 খেয়াল করি, 4 স্কয়ার ইকুয়াল টু √16 হোল স্কয়ার। দেখেন তো এইদিকে স্কয়ার এইদিকেও স্কয়ার, তার মানে আমি পাওয়ার পাওয়ার মিলাই লিখলাম, তাই না? পাওয়ার পাওয়ার মিলাই লিখলাম, এটাও 2 এটাও 2, ডাইরেক্ট একদম সমান সমান সংখ্যা লিখলাম। আচ্ছা, কিন্তু এই অংশতে এটা ভিত্তি, এটা 4, আর এই অংশতে এটা ভিত্তি √16। চেহারাগতভাবে ভিন্নতা আছে না বলেন? চেহারাগতভাবে ভিন্নতা আছে, ঠিক কি না? চেহারাগতভাবে ভিন্নতা আছে। তো যেহেতু পাওয়ার মিলে গেছে, আমি যদি এখন পাওয়ারকে বাদ দেই তাহলে 4 ইকুয়াল টু √16, 4 ইকুয়াল টু 4, 16কে রুট করলে 4 হয়। তাহলে দুই পক্ষ পরস্পর সমান হইল, দুই পক্ষ পরস্পর সমান হইল। তুমি লাস্টের লাইনটা না লিখে আমি যদি এইভাবে যদি তাকাই, এইভাবে যদি তাকাই, দুইটার চেহারা কিন্তু ভিন্ন। মানে কি? মানে কি? এই জন্য তো মাঝখানে সমান চিহ্ন, কিন্তু চেহারাগতভাবে দুইটার ভিন্নতা আছে, ঠিক না? তাহলে একই রকম ভাবে আমি আরো উদাহরণ দিয়ে দেখাবো, তো একই রকম ভাবে এই যে p টু দি পাওয়ার m ইকুয়াল টু q টু দি পাওয়ার m, দুই দিকের পাওয়ার মিলে গেছে এজন্য বাদ p ইকুয়াল টু q হইছে, দুই দিকের পাওয়ার মিলে গেছে বাদ 4 ইকুয়াল টু √16 হইছে। আবার আপনাদের যদি আরেকভাবে দেখাই একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে 4 স্কয়ার। আচ্ছা, আর এদিকে এই রুটকে উঠাই দিলে পাওয়ার হবে হাফ, পাওয়ার হবে হাফ, আর বাহিরে আগে থেকে পাওয়ার আছে 2। পরবর্তী লাইনে যাই, 4 স্কয়ার তার মানে 16, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2 2 কাটা, তাহলে 16, ঠিক আছে? 16 ইকুয়াল টু 16। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই ঘটনাটা কখন ঘটতেছে? আমরা কি বলতে পারি এখানের মধ্যে
যে এই 4 হচ্ছে পি আর এই √16 হচ্ছে কিউ, এই 2 আর এই 2 হচ্ছে এম, বলতে পারি পি টু দি পাওয়ার এম ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার এম। তাহলে খেয়াল করে দেখেন পি এর মান এই যে 4, কিউ এর মান √16, দুইটা মানই কি শূন্যর চাইতে বড় না বলেন? পি এর মানটাও শূন্যর চাইতে বড়, কিউ এর মানটাও শূন্যর চাইতে বড়। আবার এই যে এম এর মান যেটা, এটা কি জিরো? এটা কি জিরো? আমি যদি এম এর মানটা জিরো বসাই দিই তাহলে আর এরা আর কোনো চেহারা টেরা আর কিচ্ছু থাকবে বলেন আপনারা? পি টু দি পাওয়ার এম ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার এম। আমি যদি এম এর মানটা জিরো বসাই দিই তাহলে আর এদেরকে নিয়ে আর কোনো কথা হয়? এদেরকে নিয়ে আর কোনো কথা বলার স্কোপ থাকে? কারণ কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান 1 হয়ে যায়, সেটার মান 1 হয়ে যায়, তখন আর এই পি কিউ এদেরকে নিয়ে কথা বলার স্কোপ থাকে না। তাহলে এই জিনিসটা আমরা কি বলবো? আমরা বলবো যে এম এর মানটা জিরো না, এম এর মানটা জিরো না, জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা। তাহলে পি এটার মান শূন্যর চেয়ে বড়, কিউ এটার মানও শূন্যর চেয়ে বড়, আর এম এটার মান শূন্য না, শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা। আমরা যদি আরো উদাহরণ দিই, আমরা যদি এখানে আমাদের লিখি যে লিখলাম কত লিখবো 2, আর এইদিকে লিখলাম কিউবিক √8, খেয়াল করেন একদিকে লিখলাম 2 আরেকদিকে লিখলাম কিউবিক √8। আমি যদি এইদিকে এবার আমি যদি কি বলবো পাওয়ার 3 দেই, এইদিকে আমি পাওয়ার 3 দেই, এখন দেখেন কি হয় 2 কিউব। আচ্ছা, আর এখানে এই রুটকে যখন আমি উঠাবো, তাহলে আমি লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/3, আগে থেকে পাওয়ার 3 ছিল। পরবর্তী লাইন 2 কিউব, 8 কে লেখা যায় 2 কিউব হিসেবে ইন্টু 1/3 ইন্টু 3, মানে সবগুলো পাওয়ার গুণাকারে। তাহলে এটা কাটা, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, পরস্পর সমান হয়েছে, তাহলে এখন আমি যদি আবার পরিচয় করাই দিই যে এই যে 2 এটা হচ্ছে পি, আর এই যে কিউবিক √8 এটা হচ্ছে কিউ, আর এই যে 3 এটা হচ্ছে এম। তাহলে পি এর মান শূন্যর চেয়ে বড়, কিউ এর মান শূন্যর চেয়ে বড়, আর এম এর মান জিরো না। ক্লিয়ার ভাইয়া? দুইটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে এখানে পি টু দি পাওয়ার এম ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার এম, পি ইকুয়াল টু কিউ হবে যখন পি এর মানও শূন্যর চেয়ে বড়, কিউ এর মানও শূন্যর চেয়ে বড় এবং এম এর মান শূন্যর সমান না। তিনটা উত্তরই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 156 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 156 নম্বর প্রশ্ন বলছে লগারিদম পদ্ধতিতে, তিনটা অপশন দেওয়া, কোনটা সঠিক? লগারিদম পদ্ধতিতে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই ভিত্তিক লগ হয়, সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি ধরে হিসাব করতে হয়, লগ সারণীতে লগের ভিত্তি 10 ধরতে হয়। এখানের তিনটা তথ্যই সঠিক। আসেন তাও এটাও তো ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। লগারিদমের পদ্ধতি, আমরা জানি যে লগারিদম দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম, সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদমে ভিত্তি হিসাবে ই ব্যবহার করা হয়, আর সাধারণ লগারিদমে ভিত্তি হিসাবে 10 ব্যবহার করা হয়। তো যখন কোন একটা বীজগণিতীয় রাশি আমাদেরকে দেওয়া হলো আর তার লগের মান নির্ণয় করতে বলতেছে, কোন একটা বীজগণিতীয় রাশি দেওয়া হলো এবং তার লগ নির্ণয় করতে বলা হচ্ছে, কিন্তু ভিত্তি বলা নাই। বীজগণিতীয় রাশি দিয়ে লগের মান বের করতে বলতেছে কিন্তু ভিত্তি দেওয়া নাই, তখন সেই ক্ষেত্রে ভিত্তি ই ধরা হয়। ই এর মান, ই একটা অমূলদ সংখ্যা, ই এর মান হচ্ছে 2.7183 প্রায়, ই এর মান 2.7183 প্রায়। তো বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই ভিত্তিক লগ ব্যবহার করা হয়। আর যখন সংখ্যা উল্লেখ থাকে তখন 10কে ভিত্তি হিসেবে ধরতে হয়। যেমন যদি লেখা থাকে লগ 100, দেখেন লগের ভিত্তি দেয় নাই, লগের ভিত্তিটা এখানে উল্লেখ করা নাই। যদি উল্লেখ করা না থাকে, থাকলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই। কিন্তু যদি লগের এখানে আর্গুমেন্টটা সংখ্যায় দিছে কিন্তু ভিত্তি হিসেবে কাউকে দেওয়া নাই, তখন সেখানে 10 ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? 10 ব্যবহার করা হয়। লগ সারণী বা লগ টেবিল, যেখানের মধ্যে লগের আর্গুমেন্টের মধ্যে অনবরত সংখ্যা বসিয়ে মান কত হয় সেগুলো দেখানো হয়েছে। লগ 1, লগ 1.1, লগ 1.2, লগ 1.3, লগ 2, লগ 2.1, অর্থাৎ ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বসিয়ে লগের মানটা কত বের হয়,
লগের মানটা কত বের হয় এটা একটা ছকের মধ্যে দেখানো হয়েছে, টেবিলের মধ্যে। এটাকে বলা হয় লগ সারণী বা লগ টেবিল। ওই টেবিলটা তৈরি করা হয়েছে লগের ভিত্তি 10 ধরে। log 10 base 1, log 10 base 1.1, log 10 base 1.2, log 10 base 1.3, log 10 base 2, হ্যাঁ base 2। তো এইভাবে করে তো লগের ভিত্তি 10 ধরে সেই লগ সারণীটা তৈরি করা হয়েছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনাদের যে মূল বই সেখানে অনুশীলনী 4.2 এর মধ্যে, অনুশীলনী 4.2 আপনাদের এই যে মূল বইয়ের গণিত বইয়ের, তো এখানে 4 নাম্বার যে অঙ্কটা তার গতে যদি আমরা তাকাই, এই যে গ দেখেন log e বেস a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস log e বেস b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব। খেয়াল করে দেখেন এই যে log e বেস a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব, তো এখন আমি যদি লিখি এখানে এরকম log a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব, এই যে আমি এখানে ভিত্তিটা লিখলাম না, কিন্তু এখানে খেয়াল করে দেখেন a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব এটা একটা বীজগণিতীয় রাশি, a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব এটা একটা বীজগণিতীয় রাশি। তো যখন আমি এই বীজগণিতীয় রাশির লগ বের করতেছি, বীজগণিতীয় রাশির লগ বের করতেছি, তখন যদি ভিত্তি উল্লেখ করা না থাকে তখন ই ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি দেখলাম, আর তাহলে আমরা বলতে পারি যে লগারিদম পদ্ধতিতে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই ভিত্তিক লগ ব্যবহার করা হয়, এটা সঠিক। সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি হিসেবে ধরা হয়। তারপরে লগ সারণীতে লগের ভিত্তি 10 ধরতে হয়। তাহলে এখানে তিনটা তথ্যই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 157 নাম্বার প্রশ্নে চলে যাই। 157 নাম্বার প্রশ্নে বলছে লগারিদমের ক্ষেত্রে 10কে সাধারণ লগারিদমের ভিত্তি হিসেবে ধরা হয়। ইতিমধ্যে বলছি যে লগারিদম দুই রকম, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমে লগের ভিত্তি হিসেবে 10 ধরা হয়, তাহলে এটা সঠিক। 5.34 এই সংখ্যাটির লগের পূর্ণক 0। আমরা কি করব, যেহেতু এখানে পূর্ণকের কথা নিয়ে আসছে তাহলে আমরা এটার লগের মান বের করে ফেলবো। লগ 5.34 দেখবো এটার ফলাফলটা কত আসে, সেখানে দশমিকের আগের সংখ্যাটা হয়ে যাবে পূর্ণক। ক্যালকুলেটরে চলে যাই, 5.34 এইটার আমরা লগের মান বের করতেছি। রেজাল্ট কত পেলাম, 0.727541 চলতেছে। তো যেহেতু এই আজকের পর্বের শুরুর দিকে এরকম একটা অঙ্ক আমরা সমাধান করছি, একদম প্রথম অঙ্কটাই। তো দেখেন 5.34 এটা যখন আমি লগ বের করলাম ফলাফলটা ধনাত্মকে বের হইছে, তাহলে আর কোনো ভেজাল নাই। দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক আর দশমিক থেকে পরের অংশটা হচ্ছে অংশক। তাহলে দশমিকের আগে 0 আছে, তার মানে পূর্ণক হলো 0, পূর্ণক হলো 0। তাহলে 10কে সাধারণ লগারিদমের ভিত্তি ধরা হয়, সঠিক। 5.34 সংখ্যাটির লগের পূর্ণক 0, এটাও সঠিক। লগ a বেজ m প্লাস লগ a বেজ n ইকুয়াল টু লগ a বেজ m প্লাস n, এটা কি সঠিক কিনা? না, এটা সঠিক না। যখন লগের ভিত্তি একই থাকে, লগের ভিত্তি একই থাকে, মাঝখানে যোগ চিহ্ন, তখন যেই কাজটা করতে হয় আমরা ওই লগটাকে কমন নিতে পারি আর আর্গুমেন্টগুলো গুণ হয়ে যায়, আমি আবারও বলতেছি, যখন লগের ভিত্তি একই থাকে মাঝখানে যোগ চিহ্ন, লগের ভিত্তি একই থাকে মাঝখানে যোগ চিহ্ন, তখন আর্গুমেন্টগুলো গুণ হয়ে যায়। কিন্তু এখানে তারা আর্গুমেন্টগুলো গুণ করে নাই, আর্গুমেন্টগুলোকে আলাদাভাবে আবার যোগ করছে, এটা হয় নাই। তাহলে 3 নাম্বার তথ্যটা ভুল, 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। 158 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 10 ভিত্তিক লগের ক্ষেত্রে log 1 = 0। দেখেন 10 ভিত্তিক লগ, তার মানে লগের ভিত্তি হচ্ছে 10, log 10 বেস 1 = 0, এই তথ্যটা সঠিক। তার কারণ আমরা জানি যে log a বেস 1 = 0 এবং এখানে শর্ত হচ্ছে a not equal to 0, অর্থাৎ a এর মান, a হচ্ছে ভিত্তি, a এর মান 0 না বসায়া অন্য যে কোনো সংখ্যা যদি আমরা বসাই, তবে এখানে খেয়াল রাখতে হবে a যেহেতু ভিত্তি, লগের ভিত্তি কিন্তু ঋণাত্মক হতে পারে না, 0 হতে পারে না, 1 হতে পারে না, অর্থাৎ a এর মানটা হবে 0-র চাইতে বেশি এবং a এর মানটা 1-এর সমান না। a এর মানটা হবে 0-র চাইতে বড় এবং a এর মান 1-এর সমান না, অর্থাৎ লগের ভিত্তি 0-র চাইতে বড়,
ওয়ান ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা লগের ভিত্তি হিসেবে বসে। তবে আর্গুমেন্ট যদি ওয়ান হয়ে যায় তখন এই পুরাটার মান জিরো হয়। পুরাটার মান কি হয়? জিরো হয়। তাহলে এখানের মধ্যে লগ 10 বেজ 1 ইকুয়াল টু 0, এই তথ্যটা সঠিক, এই তথ্যটা সঠিক। এবার এখানের মধ্যে লগ 10 বেজ 0 ইকুয়াল টু 1, দেখেন যে এই বিষয় লগ 10 বেজ 0 ইকুয়াল টু 1 এটা সঠিক না। তার কারণ এই যে লগ বরাবর যে জিরোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্গুমেন্ট। এটা কি আর্গুমেন্ট? লগের আর্গুমেন্ট শূন্য হতে পারে না, লগের আর্গুমেন্ট শূন্যর চেয়ে বড় হতে হয়। লগের ভিত্তি খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, লগের ভিত্তি ওয়ান ব্যতীত শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা। লগের ভিত্তি ওয়ান ব্যতীত শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা, আর লগের আর্গুমেন্ট শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা। লগের আর্গুমেন্ট শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা। তাহলে এখানের মধ্যে লগের আর্গুমেন্ট শূন্য দিছে, এটা হইতে পারে না, শূন্যর চাইতে বড় কিছু দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে শূন্য দিতে হবে না। লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2, আমি কেন 10 বসাইতেছি? এই যে তারা বলে দিছে যে, এই যে তারা বলে দিছে এই জন্য আমি বসাইতেছি, নিজে থেকে কিন্তু বসাই নাই। লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2, এটা কি সঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা? লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2 এটা সঠিক কিনা? আমরা জানি যে লগের ভিত্তি যেটা সূচকীয় সমীকরণেও ভিত্তি সেটা। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আছে সে সূচক হিসাবে গণ্য হবে। ইকুয়াল টু লগের আর্গুমেন্ট এবার একা বসবে। দেখেন তো 10 স্কোয়ার মানে 100, এই পাশেও 100, তার মানে সবকিছু ঠিক আছে, তার মানে সবকিছু ঠিক আছে। লগ 10 বেজ 100 ইকুয়াল টু 2 এটা সঠিক। তাহলে আমরা দেখলাম 1 আর 3 হচ্ছে সঠিক, 1 আর 3 হচ্ছে সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। 159 নাম্বার প্রশ্ন। এখানে কি বললো? এখানে বললো লগ 9 বেস 3 ইকুয়াল টু হাফ, সঠিক কিনা? দেখ আমি যদি এটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করি, সূচকীয় সমীকরণে যদি প্রকাশ করি 9 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3, 9কে কি লেখা যায়? 9কে লেখা যায় 3 স্কোয়ার, আর আগে থেকে পাওয়ার আছে হাফ ইকুয়াল টু 3, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 2 2 কাটা 3 ইকুয়াল টু 3। ইয়েস, তাহলে 1 নাম্বার তথ্য সঠিক। এখানে কোনো প্রশ্ন দেয় নাই, এখানে আলাদা করে কোনো প্রশ্ন দেয় নাই, 3টা অপশন দিয়েছে, কোনটা কোনটা সঠিক তোমরা আমাদেরকে জানাও। ওকে ফাইন। এবার দেখেন 2 নাম্বার তথ্য, 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2। প্রিয় শিক্ষার্থীরা আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, লিখতে পারি কি না? 4কে লিখতে পারি 2 স্কোয়ার, আর আলাদা করে পাওয়ার আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 2। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4x আর 2 এককে 2, এদিকে 2। আচ্ছা কোনো পাওয়ার নাই মানে 1, তো যেহেতু দুই দিকের ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি বাদ। 4x প্লাস 2 ইকুয়াল টু 1, 4x ইকুয়াল টু মাইনাস 1। বলবেন কিভাবে করে মাইনাস 1? প্লাস 2 ওই সাইডে মাইনাস 2 হবে, তাহলে 1 মাইনাস 2 রেজাল্ট কত হয়? মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু মাইনাস 1/4, x ইকুয়াল টু মাইনাস 1/4, তাহলে মাইনাস 1/4 এটা সঠিক। 3 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস 1 এর মান 1/2, সঠিক কিনা? 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হলো 1/3, 6 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হলো 1/6। এখন দেখেন 3 আর 6 লসাগু করলে 6, 3 6 এর মধ্যে 2 বার যায় 2 এককে 2, 6 6 এর মধ্যে একবার যায় 1 এককে 1, তাহলে কত হয়? 3/6, কাটাকাটি করলে হাফ। ইয়েস ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 1 2 3 তিনটা তথ্যই সঠিক, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 160 নাম্বার প্রশ্নে চলে যাই। 160 নাম্বার প্রশ্নে বলছে লগ a বেজ n ইকুয়াল টু p। প্রিয় শিক্ষার্থীরা এই যে a, এই a হচ্ছে ভিত্তি আর n হচ্ছে আর্গুমেন্ট। ওকে আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে লগের ভিত্তি আর এটা আর্গুমেন্ট, দেখি অপশনে কি দেওয়া আছে, আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই। প্রথম যে অপশন n ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ n এর মান 0 চেয়ে বড় হইতে হবে। ইয়েস, n এর মান 0 চেয়ে বড় হইতে হবে। এখানে এই n বলতে আর্গুমেন্টকে বোঝানো হচ্ছে। লগের অঙ্কতে এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে আর্গুমেন্ট, তাহলে n দ্বারা এখানে আর্গুমেন্টকে বোঝানো হচ্ছে। লগের অঙ্কতে আর্গুমেন্টের মান 0 চেয়ে বড় হইতে হয়, লগের অঙ্কে আর্গুমেন্টের মান 0 চেয়ে বড় হইতে হয়, তাহলে n এর মান 0 চেয়ে বড়, এটা সঠিক। p ইজ গ্রেটার দেন 0, এই p এর মান 0 চেয়ে বড় হইতে হবে। মনে রাখতে হবে লগের অঙ্কতে ফলাফলের উপরে কোনো সীমানা দেওয়া নাই, যে লগের অঙ্কতে ফলাফল এত হইতে হবে, এতর চাইতে বড় হইতে হবে, এটা হওয়া যাবে না, এরকম কোনো শর্ত দেওয়া নাই। এটা তো ফলাফল, লগ a বেজ n ইকুয়াল টু p, অর্থাৎ আমি যখন লগ a বেজ n এইটা করব তখন রেজাল্ট হিসেবে আমি p পাইছি। তো রেজাল্ট হিসেবে যে আমি p পাইছি এটার উপর তো কোনো ধরাবাধা নিষেধ নাই,
যে ফলাফলটাকে এতর চেয়ে বড় হইতে হবে, এতর চেয়ে ছোট হইতে হবে, এখানে কোনো বিধিনিষেধ নাই। বিধিনিষেধ যা সব হচ্ছে এই ভিত্তি এবং আর্গুমেন্টের মধ্যে, ভিত্তি এবং আর্গুমেন্টের মধ্যে হচ্ছে সকল বিধিনিষেধ। তো এখন দেখেন তাহলে এই পি এর মান শূন্য যেতে বড় হইতে হবে এমন কোনো কথা নাই। পি এর মান তো শূন্য যেতে ছোটও হইতে পারে, পি এর মান তো শূন্য যেতে ছোটও হইতে পারে, কোনো বিধিনিষেধ এখানে নাই। ওকে, তাহলে আর্গুমেন্টের মান শূন্য যেতে বড়, সঠিক। এ হচ্ছে ভিত্তি, ভিত্তির মান শূন্যর চাইতে বড় হইতে হয়, তবে 1 হতে পারে না। ভিত্তির মান শূন্য যদি বড় হইতে হয় তবে 1 হতে পারে না, অর্থাৎ 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা হয়, 1 ব্যতীত শূন্যের চাইতে বড় যে কোনো সংখ্যা ভিত্তি হইতে পারে। তাহলে এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে। 161 নাম্বার প্রশ্ন, লগ এ বেজ এ, লগ এ বেজ এ। এখন আমাদেরকে তিনটা অপশন দিছে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে যে এ এটা কিন্তু ভিত্তিতে আছে, তো ভিত্তির মান শূন্যর চাইতে বড় হইতে হয়। আচ্ছা ওকে ফাইন, বুঝলাম। ভিত্তির মান শূন্যর সমান হইতে পারে? ভিত্তি কি শূন্য সমান হইতে পারে? না, শূন্য যদি বড় তাহলে শূন্য সমান হওয়ার কোনো চান্স নাই, তাহলে এটা ভুল। ভিত্তির মান 1 এর সমান হতে পারে না, ভিত্তির মান 1 এর সমান হতে পারে না, ঠিক আছে, ভিত্তির মান 1 এর সমান হবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে 1 এর সমান হবে না, এটা সঠিক, এটা সঠিক। ওকে ফাইন, তাহলে ভিত্তির মান 1 এর সমান হবে না, তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 161 সঠিক উত্তর হচ্ছে খ, 1 ও 3। তো আমরা এখন 62 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 162তে কি বলছে? নিচের তথ্যটি লক্ষ্য করো, লগ এ বেজ এম টু দি পাওয়ার পি ইকুয়াল টু পি ইন্টু লগ এ বেজ এম। এটা সঠিক। কেন? কারণ আমরা জানি আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসেবে যেটা থাকে সে লগের সামনে চলে আসতে পারে, সে লগের সামনে চলে আসতে পারে, তাহলে এই পি সামনে চলে আসবে। যেমন লগ 5 বেজ, আপনি যদি এখানে আমাদের লেখেন 7 স্কোয়ার, তাহলে কিন্তু এটা পরবর্তী লাইনে এই 2 সামনে চলে আসতে পারবে, অর্থাৎ 2 ইন্টু লগ 5 বেজ 7, ঠিক আছে, এরকম হইতে পারবে। ওকে, তাহলে এটা সঠিক। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তো এই যে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, হ্যাঁ ঠিক আছে। লগ 2 বেজ 16 ইকুয়াল টু 4 সমার্থক, অর্থাৎ তারা বুঝাইতে চাইতেছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 যা লগ 2 বেজ 16 ইকুয়াল টু 4 তা, দুইটা একই অর্থ প্রকাশ করতেছে। সমার্থক মানে একই অর্থ প্রকাশ করে, আসলে তা কি না। দেখেন আমরা জানি যে সূচকীয় সমীকরণে যেটা ভিত্তি, লগের অঙ্কতেও সেটা ভিত্তি। সূচকীয় সমীকরণ, এটা কিন্তু সূচকীয় সমীকরণ যে পাওয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সূচকীয় সমীকরণে যেটা ভিত্তি লগের অঙ্কেও সেটা ভিত্তি। সূচকীয় অঙ্কে যেটা পাওয়ার লগের অঙ্কে সেটা একা বসবে, একা। সূচকীয় সমীকরণে যেটা সমান চিহ্নের এই পাশে একা বসছে সে এখন আর্গুমেন্ট হিসেবে বসবে। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, লগ 2 বেস 16 ইকুয়াল টু 4, দুইটা আসলে একই। সূচকীয় সমীকরণে প্রকাশ করলে এইরকম, আর লগারিদমের মাধ্যমে প্রকাশ করলে এইরকম, দুইটা আসলে একই অর্থ প্রকাশ করে। তাহলে তারা যে বলছে সমার্থক, কথাটা ঠিক আছে। লগ এ বেজ এম প্লাস এন ইকুয়াল টু লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, এটা ঠিক নাই। কারণ আমরা জানি লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, যখন লগের ভিত্তি একই থাকে, যখন লগের ভিত্তি একই থাকে আর মাঝখানে যোগ চিহ্ন, যখন লগের ভিত্তি একই থাকে আর মাঝখানে যোগ চিহ্ন, তখন আমরা ওই লগটাকে কমন নিব আর আর্গুমেন্ট দুইটাকে গুণ করে দিব, আর্গুমেন্ট দুইটাকে গুণ করে দিব। আমি আবারও বলতেছি, যখন লগের ভিত্তি একই থাকে মাঝখানে যোগ চিহ্ন, তখন আমরা ওই লগটাকে কমন নিব, আর্গুমেন্টগুলোকে গুণ করব। আবার আবার যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো, লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন, লগের ভিত্তি একই মাঝখানে বিয়োগ চিহ্ন, তখন প্রথম আর্গুমেন্টকে দ্বিতীয় আর্গুমেন্ট দিয়ে ভাগ, প্রথম আর্গুমেন্টকে দ্বিতীয় আর্গুমেন্ট দিয়ে ভাগ। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম লগ এ বেজ এম ডিভাইডেড বাই এন, এইভাবে করে লিখতাম। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু এখানে প্লাস আছে তাহলে এটা হবে লগ এ বেজ এম এন, কিন্তু এখানে তো এরকমটা নাই, তার মানে 3 নাম্বারটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক। তাহলে 1 ও 2 আমরা দেখতেছি কোন অপশনে আছে, 1 ও 2 ক নাম্বার অপশনে আছে, এটা দেখা যাচ্ছে এখানে। তাহলে আমরা বলবো সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা।
এবার 163 নাম্বার প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্নটা, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.0000, অনেকগুলো এত সেন্টিমিটার। তো এই সংখ্যাটির তিনটা অপশন দেওয়া আছে। আদর্শ রূপ বলতে বৈজ্ঞানিক রূপকে বোঝানো হচ্ছে। আদর্শ রূপ বলতে বৈজ্ঞানিক রূপকে বোঝানো হচ্ছে। তো এই সংখ্যাটার আদর্শ রূপ, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন যে এই বিষয়টা আদর্শ রূপে কিভাবে করে প্রকাশ করে, a × 10⁻n এই আকারে প্রকাশ করে। এ এর মানটা কত? এ এর মান হলো 1 এর সমান বা বড় এবং 10 এর চাইতে ছোট। এ এর মান হলো 1 এর সমান বা বড় এবং 10 এর চাইতে ছোট। তাহলে নিয়ম কি? একদম সহজ কথায় বলি, হ্যাঁ, যেহেতু এর আগের টাইপগুলো আপনারা করছেন ইতিমধ্যে জানেন। সহজ কথা, দশমিক যেখানে আছে দশমিকের সামনে একটা সার্থক অঙ্ক থাকতে হবে। দশমিকের সামনে একটা সার্থক অঙ্ক থাকতে হবে। প্রথম সার্থক অঙ্কটা হচ্ছে 3। দেখেন এই যে এখানে যারা আছে তাদের মধ্যে প্রথম সার্থক অঙ্কটা 3, তাহলে দশমিকটা 3 এর পরে বসবে। দশমিকটা 3 এর পরে বসবে, কারণ দশমিকের সামনে একটা সার্থক অঙ্ক দরকার। দশমিকের সামনে একটা সার্থক অঙ্ক দরকার। সার্থক অঙ্ক হলো 1 থেকে 9 পর্যন্ত। তাহলে দশমিকের সামনে এই 3 বসলো, তাহলে 3.7 ইন্টু 10⁻, এখন পাওয়ার বসবে। পাওয়ার কত বসবে? দশমিক যেখানে আছে সেখান থেকে সে যদি ডানে যায় তাহলে পাওয়ারটা ঋণাত্মক হবে। দশমিক যেখানে আছে সেখান থেকে যদি ডানে যায় তাহলে পাওয়ার ঋণাত্মক হবে। দশমিক যেখানে আছে সেখানে সে ডানে গেছে, এই 3 এর পাশে এসে বসছে। তাহলে কয় ঘর ডানে গেছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর ডানে গেছে। তাহলে পাওয়ার হবে -9। দশমিক যেখানে আছে সেখান থেকে সে 9 ঘর ডানে গিয়ে তারপরে বসছে, তাহলে পাওয়ার হবে ঋণাত্মক -9। তাহলে 3.7 × 10⁻৯ আদর্শ রূপ এটাই লেখা আছে, এটা সঠিক। এই সংখ্যাটার এই যে প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া, এটার সাধারণ লগের পূর্ণক হচ্ছে 9 বার। এই যে উপরে একটা বার চিহ্ন আছে, হ্যাঁ, একটা বার চিহ্ন, এটা লেগে গেছে, যে আমরা এখানে দেখা যাচ্ছে, আমি জানি না আপনাদের ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, 9 এর উপরে একটা বার চিহ্ন আছে। ওকে, আচ্ছা 9 বার। তো সাধারণ লগের পূর্ণক 9 বার। তো এখন কথা হচ্ছে এটা আসলে সঠিক কিনা। তো আমরা আদর্শ রূপে যখন প্রকাশ করছি, যেহেতু অলরেডি 1 নম্বর অপশনটা হয়ে গেছে, আদর্শ রূপে যখন প্রকাশ করছি, আদর্শ রূপে প্রকাশ করলে 10 এর পাওয়ার যেটা সেটাই হচ্ছে পূর্ণক। আদর্শ রূপে প্রকাশ করার পর এখানে পাওয়ার হিসেবে যেটা বসছে সেটাই হচ্ছে পূর্ণক। তাহলে -9 এটাই পূর্ণক। তবে পূর্ণক লেখার ক্ষেত্রে মাইনাসটা সামনে লেখা হয় না, মাইনাসটাকে মাথার উপরে উঠাই দেওয়া হয়, মাইনাসটাকে মাথার উপরে লিখে দেওয়া হয়, অর্থাৎ 9 বার। পূর্ণক -9, তবে সেই মাইনাসটা বার হিসাবে বসবে, মাথার উপরে বসবে, বার, 9 বার। তাহলে সাধারণ লগের পূর্ণক 9 বার, এটা সঠিক। এখন দেখেন যে বিষয়টা অংশকের কথা বলছে, অংশকের কথা যখন বলে তখন আমাকে লগারিদম করতেই হবে, লগের মাধ্যমে রেজাল্ট বের করতেই হবে। এমনি ডাইরেক্ট বের করা সম্ভব না, লগের মাধ্যমেই রেজাল্ট বের করতে হবে। কিভাবে করে লগের মাধ্যমে কিভাবে করে আমরা রেজাল্টটা বের করতে পারি? তো এখন দেখেন আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে আমরা লিখব 0.1234567 তারপরে 37, এটা লিখলাম। এবার আমি লগে বাটন টিপ দিলাম, তো লগ 0.8037, এটার মান -8.43179827 চলতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, যখন আমাকে পূর্ণক বের করতে বলে, পূর্ণক, আমি ওই সংখ্যাটার লগারিদম বের করব। আদর্শ রূপের মাধ্যমে বের করা যায় পূর্ণক, আবার এমনি লগের মাধ্যমে বের করা যায়। তো আমি যদি এখন লগের মাধ্যমেই দেখাই, যেই সংখ্যাটা দেওয়া আমি তার লগ এর মান বের করব। লগের মান যখন বের করলাম এই রেজাল্টটা আসছে। তো যদি ফলাফলটা ধনাত্মকে আসে তখন কোনো ভেজাল নাই, তখন কোনো বাড়তি কাজ করতে হয় না, খুব সহজে হয়ে যায়, হ্যাঁ। কিন্তু যখন মাইনাসে আসে অর্থাৎ ঋণাত্মকে আসে তখন একটু বাড়তি কাজ করতে হয়, তো লগের এই ফলাফলটা আমরা দেখতেছি ঋণাত্মক হয়েছে। তাহলে বাড়তি কাজটা কি? বাড়তি কাজটা হলো দশমিকের আগে যেই সংখ্যাটা দেখা যাচ্ছে সংখ্যা রেখায় তার আগে কত হয়, এখানে তো দশমিকের আগে -8 দেখা যাচ্ছে, সংখ্যা রেখায় -8 এর আগে হয় -9। সংখ্যা রেখায় -8 এর আগে হয় -9, ঠিক না? সংখ্যা রেখায় -8 এর আগে হচ্ছে -9। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ফলাফল যদি ঋণাত্মকে আসে, দশমিকের সামনে যেই সংখ্যাটা দেখা যাচ্ছে সংখ্যা রেখায় তার আগের যেই সংখ্যাটা অর্থাৎ -9, আমরা দুইটা সংখ্যা আনবো অঙ্কের মধ্যে, -9 + 9, -9 + 9, -9 + 9, এরপর আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে
লগের অঙ্কে ফলাফল যেটা আসছে, আমি এটা নোটের মধ্যে লিখে দেখাই, নাহলে এখানে বারে বারে মুছে যায়। হ্যাঁ, এখানে তো বারে বারে মুছে যায়। -9 + 9। এখন এরপর আমি প্লাস করব। কি প্লাস করব? সেটা হচ্ছে ক্যালকুলেটরে লগের যেই রেজাল্ট আসছে, ক্যালকুলেটরে লগের যেই রেজাল্ট আসছে -8.43, -8.43 সামথিং। আমি আবারও বলতেছি, আমি করব কি, প্রশ্নে যেটা দেওয়া আছে সেই সংখ্যাটার লগারিদমের আমি রেজাল্টটা বের করব। সময় নষ্ট করতেছি না, পুরোটা লিখলাম না, আপনারা দেখছেন। হ্যাঁ, দেখছেন যে লগ 0.00 এরকম 8টা জিরো, তারপরে 0.03। আচ্ছা, ওখানে তো পয়েন্ট না, ওখানে তো পয়েন্ট না, ঠিক আছে, 8টা জিরো তারপরে 37। তো এইটার আমরা লগের মান বের করব। এই সংখ্যাটার লগের মান যখন আমি বের করলাম, তখন দশমিকের আগে যেই সংখ্যাটা আসছে তার আগে কত, -9, এটার সাথে আমরা +9 করব। যদি -9 আর +9 একই সঙ্গে অঙ্কের মধ্যে আনি, তাহলে তো অঙ্কের কোনো ক্ষতি হয় না, ঠিক কি না বলেন? অঙ্কের কোনো ক্ষতি হয়? -9 +9, তো অঙ্কের কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, অঙ্কের কোনো ক্ষতি হচ্ছে না। তো এখন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই -9কে রেখে দিব, মাইনাসের মানটাকে রাখবো -9। এরপরে যেই কাজটা করব, বাকি যে অংশটা আছে এইটার আমরা রেজাল্ট বের করব। এইটার আমরা রেজাল্ট বের করব, ঠিক আছে? এইটার আমরা রেজাল্ট বের করব। 9 + 0, যে -8.43, 9 + -8.43, অর্থাৎ 9-এর সাথে এই ফলাফলটা যোগ করব। 9-এর সাথে এই ফলাফলটা যোগ করব। তাহলে এখানে যদি আমরা যদি 9-এর সাথে অ্যান্সার যোগ করি, এখানে অ্যান্সার বাটনটা এখানের মধ্যে নাই, আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখাই আপনাদেরকে, ক্যালকুলেটরের মাধ্যমে লগ 0.1 2 3 4 5 6 7 8, তারপরে 37। ওকে, আমি একটু বলবো ক্যামেরাটা একটু জুম করার জন্য, ক্যামেরাটা একটু জুম করার জন্য। তো আমি লগ বাটনে ক্লিক করে এরপরে 0.8টা জিরো দিয়ে 37 লিখছি। ক্যামেরাটা জুম করেন, এটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে তাহলে এখন দেখেন যেই বিষয়, সেটা হচ্ছে, ফোকাস করেন। তাহলে এই যে ফলাফলটা আসলো, আমরা এখন ইকুয়াল টু বাটনে ক্লিক করব। এই যে রেজাল্ট আসছে, ঠিক আছে, ক্যালকুলেটর এই যে রেজাল্ট আসছে। তো এই যে ফলাফলটা দেখতেছেন ঋণাত্মকে আসলো, তাহলে -8-এর আগে কি, -9। তাহলে আমরা করব কি, -9 + 9 দুইটাই আমাদের অঙ্কের মধ্যে নিয়ে আসব। -9টাকে রেখে দিব, -9টাকে রেখে দিব। এবার আমরা কি করব, 9 প্লাস অ্যান্সার। এই অ্যান্সার দ্বারা কি বোঝাচ্ছে জানেন? এই ফলাফলটাকে, এই যে এই ফলাফলটা, এই ফলাফলটা অটোমেটিক আমি লিখে ফেলছি, 9 প্লাস অ্যান্সার ইকুয়াল টু এই যে ফলাফলটা আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফলাফলটা আসছে, এখানে দশমিক সহ এর পরের যে অংশগুলো তারা হচ্ছে অংশক। ভাইয়া কেউ কিন্তু ভুল করবেন না, জিরো কিন্তু এখানে পূর্ণক না, আমরা কিন্তু এখানে অংশকের কাজ করতেছি। কার কাজ করতেছি? অংশকের কাজ করতেছি। আমি আবারও আপনাদেরকে একটু দেখাইতে চাই, সবাই একটু খেয়াল করেন। লগ 0.1 2 3 4 5 6 7 8 37। ওকে, ফলাফলটা বের করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আসল ফলাফল। এখানে দশমিকের আগে কত আছে? -8। তাহলে -8-এর আগে কি হয়? -9। তাহলে -9 + 9, আপনারা -9টাকে রেখে দেন পূর্ণক হিসেবে, -9 রয়ে যাক। এরপরে যে ধনাইনটা আছে, এই যে 9, তার সাথে যোগ করবেন এই ফলাফলটা। অ্যান্সার বাটনে ক্লিক করেন, ইকুয়াল টু। তো এই যে ফলাফলটা আসলো, দশমিক থেকে আরম্ভ করে পরের যে অংশটা, এটা হচ্ছে অংশক। এখানে একটা জিনিস খেয়াল করেন, যেই ফলাফলটা আসছে, আচ্ছা আপনারা অঙ্কের মধ্যে কি রেখে দিছেন বলেন তো? আপনারা অঙ্কের মধ্যে কি রেখে দিছেন? এটা ছোট করি। আপনারা অঙ্কের মধ্যে কি রেখে দিছেন? অঙ্কের মধ্যে -9 রেখে দিছেন না? আপনারা অঙ্কের মধ্যে -9 রেখে দিছেন, আর এই মুহূর্তে ফলাফল আসছে 0.568201, এরকম, তাই না? -9 রেখে দিছেন, আর এই যে 9 প্লাস -8.43 সামথিং, এটার ক্যালকুলেশন করলে এটা ফলাফল আসছে। পরবর্তী লাইনে গিয়ে কি হবে? এটার সাথে এটা যোগ করলে কি হবে? -9.568201। তখন এই -9টা হচ্ছে পূর্ণক, আর দশমিক থেকে পরের অংশটা হচ্ছে অংশক। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া বিষয়, এই হচ্ছে বিষয়। ওকে, ফাইন। তাহলে এখন দেখেন যেই বিষয়টা, তাহলে আমরা বলবো এখানের মধ্যে যে এই যে -9, এটা হচ্ছে পূর্ণক, আর এই দশমিক থেকে পরের অংশটা হচ্ছে অংশক। ওকে, ঠিক আছে। তাহলে 0.5682, এটা কি আসছে? 0.5682, হ্যাঁ, এই যে 0.5682। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই যে সংখ্যাটা দেওয়া ছিল,
এটার আদর্শরূপ 3.7 × 10⁻⁹ এটা সঠিক। সাধারণ লগের পূর্ণক 9 বার, এটাও সঠিক। এখানে শুধু 9 না, 9 বার, উপরে একটা দাগ আছে। সাধারণ লগের অংশক 0.5682, এটাও সঠিক। তাহলে তিনোটা অপশনের সঠিক, তিনোটা অপশন ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ গুলো সমাধান করলাম, এই এমসিকিউ গুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।